টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটা যেন সমুদ্রের ছোট ঝুপড়িতে ঢোলের মতো বাজছে। তার পেট গো গো করছে বৃষ্টির সুরের সাথে, যেন এক অদ্ভুত মেলবন্ধন। খালি, সব সময় খালি। সে তার ছেঁড়া কম্বলের ভেতর আরও গুটিয়ে গেল। ঘুম, ক্ষুধার যন্ত্রণা থেকে একমাত্র পালানোর উপায় তাকে অধরা রইল। সে আটকা পড়েছে কাঠের খাঁচায় নয়, দরিদ্রের অদৃশ্য শিকলে। সমীর জানিস, সেই সত্যি যা ক্ষতে লবণের মতো জলে ধনীরা আরও ধনী হচ্ছে, আর তার পকেট ফাঁকা। এ যেন এক চিরন্তর চক্র। বস্তির বাইরে একটা জীবনের জন্য সে তীব্র আকাঙ্ক্ষা করে। সেখানে বেঁচে থাকা প্রতিদিনের সংগ্রাম নয়, কিন্তু কিভাবে সে কেবল একটা পিঁপড়ার এই অতল গহ্বর থেকে উঠবে যখন দৈত্যরা তাকে নিচে ধরে রাখতে বদ্ধপরিকর। মিস্টার অরুণ মেহতা তার পেন্ট হাউস অফিস থেকে শহরটাকে দেখছিলেন। গগনচুম্বী ইমারত সহ যেন তার পায়ের কাছে মাথা নত করে আছে। বস্তিগুলো দূরের একটা ছায়ার সহজেই ভুলে যাওয়ার মতো। তিনি শিল্পের একজন দৈত্য। তার সম্পদ শহরের প্রতিটি তন্ত্রর সাথে মিশে আছে। ক্ষমতা প্রতিযোগিতায় চূর্ণ করে এবং ব্যবস্থাকে নিজের ইচ্ছামতো ব্যবহার করে সে ক্ষমতায় আসে। তাতে মেতে আছেন তিনি। দরিদ্র তার বিশ্বাস, একটা পছন্দ চরিত্রের দুর্বলতা। গরিবরা কেবল যথেষ্ট চেষ্টা করে না। মেহতার দৃষ্টি ঠান্ডা এবং কৌশলী। তার ডেস্কে থাকা একটি ফাইলের উপর পড়ল। এতে ছিল সমীরের ঋণের আবেদন, একটা ছোট্ট পরিমাণ টাকার জন্য যা তার জীবন বদলে দিতে পারে। মেহতা বিদ্রূপ করলেন। তার যন্ত্রের আরেকটি পুতুল। তিনি জানতেন সুদের হার অত্যধিক, মানুষকে ঋণের জালে আটকে ফেলার জন্য তৈরি। কিন্তু এটাই ব্যবসা, হতাশ এবং সরল মানুষের কাছ থেকে সম্পদ আহরণের কৌশল। সমীর ঋণের কাগজটা হাতে ধরে বলছিল, ঝড়ের মাঝে যেন একটা আশার বাস। ঝুঁকিপূর্ণ এই পদক্ষেপ, ভারী সুদের বোঝাসহ, তবেও মুক্তির একটা সুযোগ দিচ্ছে, যত ঋণই হোক। ঋণের টাকায় সে একটা পুরনো খাবারের গাড়ি কিনতে পারবে এবং শহরের মধ্যাঞ্চলে চা ও সিঙ্গারা বিক্রি করতে পারবে। সে নিজেকে ভিক্ষুক হিসাবে নয়, একজন দাতা হিসেবে কল্পনা করল, মাথা উঁচু করে। সে কানে আসা ফিসফিসানি মেহতার শোষণমূলক ঋণের বিষয়ে সতর্কবাণী অগ্রাহ্য করল। আশা একবার জ্বলে উঠলে একটা শক্তিশালী বল সম্ভাব্য বিপদ থেকে তাকে অন্ধ করে দিল। এটা তার মুহূর্ত, তার ভাগ্য পরিবর্তনের সুযোগ। সে অক্লান্ত পরিশ্রম করবে সততার সাথে এবং প্রমাণ করবে যে বিপদের মুখেও একজন মানুষ তার পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে। মেহতা সমীরের উন্নতিকে এক বিচ্ছিন্ন বিনোদন হিসাবে দেখছিলেন। তরুণ ছেলেটি তার খেলার একটি পুতুল, তার সংগ্রাম বিকৃত বিনোদনের উৎস। সমীরের অধ্যবসায় সাফল্য পাওয়ার তার প্রবল ইচ্ছা তাকে মুগ্ধ করেছিল, কিন্তু প্রশংসা তাকে শেষঘা করতে বাধা দেবে না। মেহতা জানতেন স্থানীয় বাজারে দাম বৃদ্ধি করে সে সমীরের ভঙ্গুর ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাকে শুকিয়ে ফেলতে পারবে। তিনি সব নিয়ন্ত্রণ করছিলেন, সুলভ মূল্যের সরবরাহের উপর নিয়ন্ত্রণ এবং বাণিজ্যের শর্ত নির্ধারণ করেছিলেন। সমীর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শক্তি সম্পর্কে অজ্ঞ। কাজ করে যাচ্ছিল অজান্তেই, সে একটি ধান্দাবাজির খেলায় দৌড়াচ্ছে। মেহতা এই ক্ষমতা, একটি ফোন কল, তার কলমের একটি আকস্মিক ঘা দিয়ে অন্যদের জীবন নিয়ন্ত্রণ করার এই ক্ষমতায় মেতেছিলেন। তিনি ছিলেন পুতুল নাচের কারিগর, আর সমীর কেবল তার সুরে নাচতে থাকা একটি পুতুল। 5 নম্বর অংশ, ছায়া ফিসফিস। এক সন্ধ্যায় যখন সমীর পরের দিনের জন্য তার গাড়ি তৈরি করছিল, একজন বৃদ্ধা তার কাছে এলেন। তার চোখে করুণা এবং ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। তিনি মেহতার খেলা দেখেছিলেন, সমীরের চূর্ণ করার জন্য তৈরি সূক্ষ্ম কৌশল। তার কণ্ঠে ছিল এক ধরনের তীব্রতা যা সমীরকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি নীরবে একটি ষড়যন্ত্রের কথা বললেন, ধনী ব্যক্তিদের একটি নেটওয়ার্ক যারা তাদের সম্পদ অক্ষত রাখার জন্য একটি ব্যবস্থা তৈরি করেছে গরিবদের বিরুদ্ধে। তারা সবকিছু নিয়ন্ত্রণ করে, বাজার, রাজনীতিবিদ, এমনকি তারা যে বাতাস শ্বাস নেয়। তাদের ক্ষমতা ছিল সীমাহীন এবং তাদের প্রভাব ছিল সর্বব্যাপী। সমীর তার কথাগুলোকে একজন বুড়ো মহিলার বাতুলতা বলে উড়িয়ে দিলেন। তবুও সন্দেহে একটি বীজ বপন হয়েছিল, একটি নাগিন অস্তিত্ব যা দূর হতে চাইল না। এটা কি সত্যি হতে পারে? সমীরের মতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে তার সহকর্মী বিক্রেতাদের দিকে তাকালো। তাদের মুখে একই ক্লান্তি, একই নীরব হতাশা। তারা কি সবাই এই অদৃশ্য হাতের শিকার? তাদের জীবন তাদের বোধগম্যতার বাইরে শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সমীরের মনে সন্দেহ আরও গভীর হলো। এই দৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো উপায় কি ছিল? সমীর ভাবতে লাগলো। তার মনে এক অজানা ভয় এবং উদ্বেগ ভর করল। 6 নম্বর অংশ, প্রতারণার জাল।
বিদ্যার কথা দ্বারা প্রভাবিত হয়ে সমীর লক্ষ্য করতে শুরু করলো, পর্যবেক্ষণ করতে শুরু করলো। তার চারপাশের জগৎ যেন ধীরে ধীরে উন্নতিত হতে লাগলো, প্রতারণার জাল স্পষ্ট হতে লাগলো। সে সূক্ষ্ম দাম নির্ধারণ লক্ষ্য করলো। তার ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সর্বদা ঘাটতিতে থাকে, দাম বৃদ্ধি পায়। বাজারের এই অস্থিরতা তার মনে সন্দেহের বীজ বপন করলো। সে দেখল কিভাবে পরিচিত লোকদের জন্য পারমিট এবং লাইসেন্স সহজেই উপলব্ধ, অন্যরা আটকে আছে আইনি জটিলতায়। এই বৈষম্য আরও চিন্তিত করলো। ব্যবস্থা যা একসময় নিরপেক্ষ বলে মনে হতো, একটি মাকড়সা জাল হিসেবে প্রতীয়মান হলো। সাবধানে বোনা অসতর্কের ফাঁদে ফেলার জন্য। প্রতিটি সুতো যেন একটি নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। সে মেহতার পকেটে থাকা রাজনীতিবিদদের কথা জানতে পারল, যারা গরিবদের ব্যয়ে ধনীদের সুবিধার জন্য নীতিমালা প্রণয়ন করে। এই ক্ষমতার অপব্যবহার তাকে হতবাক করলো। ধনীদের জন্য কর ছাড় যখন গরিবরা খাবার জোগাড় করতে সংগ্রাম করে, এই বৈষম্যের সমাজে গভীর অসাম্য প্রকাশ করে। সে যত বেশি উন্মোচন করলো তত বেশি হতাশ হলো। প্রতিটি নতুন তথ্য যেন তার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেয়। ষড়যন্ত্রটি একজন বৃদ্ধ মহিলা কল্পনার উদ্ভাবন ছিল না, এটি ছিল একটি কঠোর বাস্তবতা, একটি সতর্কতার সাথে তৈরি ব্যবস্থা যা বর্তমান অবস্থা বজায় রাখার জন্য তৈরি। সমীর বুঝতে পারল যে এই জাল থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। 7 নম্বর অংশ, একটি সাহসী পদক্ষেপ। রাগ ধীরে ধীরে চলন সমীরকে ভস্ম করতে শুরু করলো। সে নিয়ম মেনে খেলেছিল, অক্লান্ত পরিশ্রম করেছিল, তবুও খেলাটি তার বিরুদ্ধে ছিল। প্রতিটি পদক্ষেপে বাধা, প্রতিটি চেষ্টায় ব্যর্থতা। তার ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল। সে আর একজন শিকার হতে অস্বীকার করলো। মেহতার সম্পদ অর্জনের আরেকটি পরিসংখ্যান। তার মনে একটি সাহসী পরিকল্পনা গড়ে উঠতে শুরু করলো। মেহতাকে উন্মোচন করা এবং সততা আনার একটি ঝুঁকিপূর্ণ জুয়া। এটি ছিল একটি পরিকল্পনা যা তার জীবনে সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে। সে তার অল্প আয় দিয়ে প্রমাণ সংগ্রহ করবে, তার সাথে আটকে পড়াদের কাছে ষড়যন্ত্রটি উন্মোচন করবে। প্রতিটি সাক্ষী, প্রতিটি নথি, প্রতিটি ছবি ছিল তার অস্ত্র। সে ঝুঁকিগুলি জানত। মেহতা একজন ক্ষমতাশালী মানুষ, তার থেকে বিরোধিতা করার সাহস করে তাদের চূর্ণ করতে অভ্যস্ত। তার প্রতিপক্ষ ছিল শক্তিশালী, প্রভাবশালী এবং নির্মম। কিন্তু সমীরের পেটের আগুন ন্যায় বিচারের জন্য তীব্র আকাঙ্ক্ষা ভয়কে ছাপিয়ে গেল। তার সাহস তাকে এগিয়ে নিয়ে গেল, তার সংকল্প তাকে শক্তি দিল। সে লড়াই করবে, শুধু নিজের জন্য নয়, তাদের জন্য যারা একটি ব্যবস্থার সাথে চূর্ণ হয়েছে, যা তাদের নিচে রাখার জন্য তৈরি। তার লড়াই ছিল তাদের জন্য যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত। এটি ছিল ডেভিড বনাম গলিয়াতের লড়াই। সমীর জানত যে তার প্রতিটি পদক্ষেপ ছিল বিপজ্জনক, কিন্তু তার সংকল্প ছিল অটল। 8 নম্বর অংশ, চূর্ণ বিচ্ছিন্ন আঘাত। সমীরের পরিকল্পনা ব্যর্থ হলো। সে মেহতার ক্ষমতা, তার নির্যাতনের মাত্রা কম আন্দাজ করেছিল। সমীর যখন তার অভিযোগ জনসম্মুখে প্রকাশ করলো, মেহতার ক্ষমতার পূর্ণ বল তার উপর আসতে পড়ল। তার ঋণ ফেরত চাওয়া হলো, তার অল্প সম্পদ জব্দ করা হলো, তার সুনাম কলঙ্কিত হলো। একটি অপপ্রচার অভিযানের মাধ্যমে তাকে মিথ্যাবাদী এবং প্রতারক হিসেবে চিত্রিত করে। সে সবকিছু হারাল, তার স্বপ্ন ছাই হয়ে গেল। মেহতা তার উপর দাঁড়িয়ে একটি ঠান্ডা হাস্যহীন হাসি দিলেন। যে হাত খাওয়ায় সেই হাত কামড়ায় না, সে বলল। তার কণ্ঠ একটি শীতল ফিসফিস। যারা প্রকৃত সিংহকালে চ্যালেঞ্জ করে তাদের এটাই হয়। সমীর পরাজিত হলো। একটি ব্যবস্থার চাপে চূর্ণ যা ক্ষমতাশালীদের পক্ষে। সে সত্য দেখেছিল, শুধুমাত্র তার সাহসের জন্য শাস্তি পেতে হলো। সবকে বিতা ছিল। 9 নম্বর অংশ, এক অবিরাম চক্র। মেহতা হয়তো এই পর্ব জিতেছে, কিন্তু সমীরের গল্প অনন্য নয়। শহর জুড়ে, দেশ জুড়ে অগণিত অন্যরা একই দরিদ্রের চক্রে আটকা পড়েছে। তাদের জীবন ধনীদের ইচ্ছায় দ্বারা নিয়ন্ত্রিত। ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েই চলছে, একটি ফাটল যা পূরণ করা অসম্ভব বলে মনে হয়। সমীরের মতো যারা স্বপ্ন দেখার সাহস করে, তাদের জন্য অগণিত অন্যরা যারা আছে তাদের ভাগ্যের কাছে আত্মসমর্পণ করেছে। তবুও হতাশার মুখে আসার একটি কিরণ বাকি আছে। বৃদ্ধ মহিলার কথাগুলি সমীরের মনের পিছনে প্রতিধ্বনি হয়। যখন মানুষ তাদের প্রকৃত ক্ষমতা বুঝতে পারে, তখন সবচেয়ে ক্ষমতাশালীও পতিত হয়। সংগ্রাম চলছে ধনী এবং গরিবের মধ্যে, একটি ধ্রুবক টানাপোড়েন। চক্রটি আনব্রোকেন রয়েছে, কিন্তু কতদিন?